দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং দেশের সাম্প্রতিক নানা ঘটনার বিশ্লেষণ নিয়েই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আজ আমরা আলোচনা করব গতকাল যে একটি বড় ভূমিকম্পর মুখোমুখি বাংলাদেশ হয়েছিল এবং সারা দেশ কেঁপে উঠেছিল সেই বিষয়টি নিয়ে, এবং সেই সঙ্গে এই ভূমিকম্পের যে আর্থিক ক্ষয়ক্ষতি এবং সেই সঙ্গে কাঠামোগত যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি আমাদের এই আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব রাশেদ খান। তার আরেকটি পরিচয়, তিনি মডার্ন স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জনাব রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠান শুনবেন তাদের জন্যও। জি, আমরা তো দেখলাম যে গতকালকে যে ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠল এবং স্মরণকালের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প বলে বিশেষজ্ঞরা আমাদেরকে জানাচ্ছেন, এবং তার মাত্রা ছিল 5.7। এবং এখন পর্যন্ত আমরা নিহতর যে খবর পেয়েছি 10 জনের মতো মারা গেছে, কোনো আরেকটি সূত্র বলছে যে 11 জন, এবং আহত হয়েছে প্রায় 100-রও বেশি। তো এই যে ভূমিকম্প, প্রায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভূমিকম্পের কবলে পড়ছে, তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এবং খুবই সাম্প্রতিক গতকালকে ঘটে যাওয়া বিষয়টি, এটা বাংলাদেশের স্থাপত্য এবং স্থাপনার জন্য অশনি সংকেত, এবং আমাদের জীবন এবং সম্পদ দুইটি মানে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এটা বহু বছর ধরে শুধু বলা হচ্ছে যে ঢাকার যেই নগরায়ন, এটা একটা বিল্ডিং কোডের আন্ডারে নিয়ে এসে মানে বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা, সেগুলো আসলে প্রতিপালিত হচ্ছে না। তবে আশার বিষয় হচ্ছে বিগত 15-10 বছরের মধ্যে আমরা একটা বিল্ডিং কোড মেনে বিল্ডিং হচ্ছে, কিন্তু তার পূর্বে তো শত শত বছর ধরে আমাদের এখানে কোনো বিল্ডিং কোড ছিল না, এবং সেই অনুযায়ী বিল্ডিংও হয়নি। বিধায় আমরা পুরান ঢাকায় কালকে যেটা দেখেছি সেটা তো খুবই দুঃখজনক। একটা বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে পড়ে স্পট ডেড 3 জন মারা গেলেন। কোনো বিল্ডিংয়ের ইট খুলে যে 2 জন পিতা পুত্র মারা গেছেন, এবং মা এবং ছেলে তো ইন্তেকাল করেছেন, মায়ের অবস্থাও ভালো নয়। এরকম বাংলাদেশে আমরা এই পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর শুনেছি। কোনো পত্রিকাটা সহস্রাধিক আহতের কথা বলছে, কেউ 200 বলছে, কেউ 600 বলছে। যেটাই হোক, এটা বড় ধরনের একটা প্রাণহানির ঘটনা ঘটে গেছে। এবং সামনে ভূমিকম্পের ঝুঁকিতে যে বাংলাদেশ কতখানি আছে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে, এসব সার্বিক বিষয় নিয়ে আমাদের যে সহকর্মী আরাফাত সিদ্দিকী একটি রিপোর্ট করেছেন। আমরা একটু সেই রিপোর্টটি দেখে আসি, তারপর আমরা ওই রিপোর্টটি ধরে আমরা একটু আলোচনা আর একটু নিয়ে যাব। আমরা একটু রিপোর্টটা দেখি। রাজধানী ঢাকার জন্য এতদিন বড় মাথা ব্যথার কারণ ছিল সিলেটের জৈন্তাপুর এলাকার ভূতাত্ত্বিক চ্যুতি বা ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরের ভূফাটল। এর মধ্যে ডাউকি ফল্ট অন্তত 8.5 এবং মধুপুর ফল্ট 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। গেল বছর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় দেখানো হয় মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8 থেকে 14 লাখ ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা মোট ভবনের 40 থেকে প্রায় 65%। আর সিলেটের ডাউকি ফল্টে 7.1 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 3 লাখ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলছেন এ দুটি ভূফাটলের সঙ্গে এখন যোগ হলো আরও একটি শীতলক্ষা যে এই যে ফল্ট, এটা তো অ্যাক্টিভ এখন বোঝাই যাচ্ছে। অতীতেও কিন্তু কিছু আর্থকুয়েক এখানে হয়েছে গত কয়েক বছরে। এখন এটা একটা এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থকুয়েক হলো। এই শীতলক্ষা সোর্স হিসাবে এটা কীরকম ডেঞ্জারাস, এই ফল্ট কত বড় ধরনের ম্যাগনিটিউডের আর্থকুয়েক ক্রিয়েট করতে পারে, এটা আমাদের এখন মেন করছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানান নরসিংদীর এই ভূফাটল নতুন আবিষ্কৃত নাকি মধুপুর ফল্টেরই বর্ধিত অংশ, তাও বিস্তর গবেষণার প্রয়োজন। তবে শুক্রবারের মাত্র 5.7 মাত্রার ভূকম্পনই বলে দিচ্ছে ভয়াবহ সময় অপেক্ষা করছে রাজধানীবাসীর জন্য। হিস্ট্রিক্যালি আমাদের এখানে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হওয়ার কথা। এখন দেখেন 5 মাত্র 5.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক কিন্তু আমাদের অনেক বিল্ডিংয়ের ড্যামেজ হয়েছে। 5.5 যদি ক্ষতি হয়ে থাকে, তার মানে বুঝতে হবে যে আমাদের যদি 7 আসে, আমাদের ঢাকা শহরে অনেক বিল্ডিং ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা প্রস্তুত কিনা।
অর্থাৎ আমাদের বিল্ডিং কোড অনুযায়ী যদি বিল্ডিংগুলো করা হতো এবং আমাদের যদি কোয়ালিটি কন্ট্রোল আমরা মেনটেন করতাম, তাহলে বিল্ডিংয়ের এত ক্ষয়ক্ষতি হয় না। একই সঙ্গে ভূমিকম্প মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখা, পাশাপাশি ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন তারা। দৌড়াদৌড়ি করে বের হয়ে কোনো লাভ নেই। সবচেয়ে দুর্বল জায়গা বিল্ডিংয়ের হলো লিফট এবং সিঁড়ি। 10 সেকেন্ডে ভূমিকম্পটা হয়ে গেল, হ্যাঁ, তো 10 সেকেন্ডে আমি তো সিঁড়িতে পর্যন্ত যদি যাই, সিঁড়িটা আগে পড়ে যাবে। কোনটা কম ক্ষতি হয়েছে, কোনটা বেশি ক্ষতি হয়েছে, এটাকে চিহ্নিত করে ট্যাগ লাগা দেওয়া। আমাদের কিন্তু ওই জিনিসটা এই মুহূর্তে করা উচিত। এখন যদি না করি, পরে যদি একটা বড় ভূমিকম্প আসে, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। সে সঙ্গে ভবন নির্মাতাদের বিল্ডিং কোড মানাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা তো রিপোর্টটি দেখলাম এবং সেই রিপোর্টে বিশেষজ্ঞরা বলছেন যে 14-15 লাখ ভবন ধসে যেতে পারে যে ভূমিকম্পের মাত্রা আরেকটু বাড়লে, এবং সেই সঙ্গে রাজধানী আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা যেহেতু বিল্ডিং নির্মাণের সঙ্গে আপনারা যেহেতু জড়িত, সেক্ষেত্রে আসলে আমাদের ভবনগুলোর ত্রুটিগুলো কোথায়, আসলে কোন জায়গায় দুর্বলতা, কাঠামোগত দুর্বলতাটা কোন জায়গায় হয়? আপনাকে ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। মূলত সংবাদে আমরা শুনলাম, যিনি সংবাদ বলছিলেন উনি বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন বিল্ডিং কোড না মেনে বিল্ডিং করার জন্যে এই বড় ঝুঁকির মধ্যে আমরা আছি। বুয়েটের একজন শিক্ষক বলেছেন, আনসারি স্যার, উনি বলেছেন 35% বিল্ডিং ধসে পড়বে যদি 7 মাত্রার একটা ভূমিকম্প হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সাবেক, উনি বলেছেন এটা 40 থেকে 65% বিল্ডিং ধসে পড়তে পারে এবং মারাত্মক ঝুঁকির মধ্যে বাংলাদেশ রয়েছে, বিশেষ করে ঢাকা। এবং আমাদের এই রাজধানীর শহরকে যদি বাঁচাইতে হয়, আমার এবং আমরা যারা এই স্টিল বিল্ডিংয়ের সঙ্গে জড়িত তাদের পরামর্শ হচ্ছে, আমাদের যে বিএনবিসি কোডটা রয়েছে সেখানে একটা ব্যারিয়ার রয়েছে স্টিল করার, ফায়ার। তো এখানে ফায়ার হলে তো একটা বিল্ডিংয়ে হয়, 5টা বিল্ডিংয়ে তো হয় না। ফলে ফায়ারকে এটাকে কিভাবে আরও বিশেষজ্ঞরা এটা সমাধান করতে পারেন সেটা দেখা, কম্পোজিট বিল্ডিংয়ের দিকে আমাদের যেতে হবে। স্টিল এবং কম্পোজিট একসঙ্গে করলে এটা খরচও কম হয় এবং আরসিসি বিল্ডিং করতে যে সময় লাগে তার 3 ভাগের 1 ভাগ সময় আমরা বিল্ডিং করতে পারি। না, ঠিক আছে, ও ব্যাপারে আমরা ডিটেলস যাব আলোচনায়। তার আগে আমি একটু জানতে চাই, এখন আমরা যেভাবে আরসিসি যে বিল্ডিংগুলো বানাই, আর আপনারা জড়িত আছেন হচ্ছেন স্টিল কাঠামোর যে বিল্ডিং সেগুলো আপনারা নির্মাণ করেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে ভূমিকম্পের ঝুঁকি প্রতিরোধের ক্ষেত্রে কোনটা আসলে বেশি সহায়ক? স্টিল বিল্ডিংটা কেন ভূমিকম্পের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ, আর ওইটা কেন বেশি? এটার মানে পার্থক্যটা যদি একটু বলতেন। আসলে আমি বলি, স্টিল বিল্ডিংটা হচ্ছে মূলত স্টিলের মেম্বারে তৈরি করা হয় এবং এটা প্রি ফ্যাব্রিকেটেড, আপনারা জানেন, এবং এই বিল্ডিংগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় এবং নাট বোল্ট দিয়ে এটা জয়েন করা হয়। এই নাট বোল্টে যখন জয়েন করা হয় তো সেখানে এক ধরনের মানে যেটা ভূমিকম্পে হলে যে বিল্ডিংটা দুলে যায়, ওই দোলার জায়গাটা ওই নাট বোল্টের মধ্যে থাকে, ফলে এটা দুলতে পারে, কাত হতে পারে, কিন্তু এটা ভেঙে পড়বে না। কিন্তু আরসিসি ভবন যেহেতু এটা কংক্রিট এবং এটা খুব মানে শক্ত স্থাপনা, এটা যখন মানে ভূমিকম্প হয় তখন যে দুলতে থাকে তখন এই আরসিসি কাঠামোটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে এটা ধসে পড়ে। কিন্তু স্টিলের কাঠামো কখনো ধসে পড়বে না, এটা হয়তো বাঁকা হতে পারে বা ক্র্যাক হতে পারে, কিন্তু কোনোভাবে আপনার মাথার উপরে ভেঙে পড়বে না, কারণ এর স্ল্যাবটাও থাকে ডেক প্যানেলের উপরে, ফলে আপনার মাথায় আপনার ছাদ ভেঙে পড়বে এরকম হবে না। যদি দুর্ঘটনা ঘটেও এরকম ম্যাসিভ কিছু হয়, তাহলে ধরেন একটা বিল্ডিংয়ের কিছু বিপর্যয় হতে পারে, কিন্তু স্টিল বিল্ডিং কখনো আপনার মাথার উপরে ভেঙে পড়বে না, না আপনার কলাম, না বিম, না ছাদ। আর আরসিসি বিল্ডিং কিন্তু ধসে আপনাকে একটার সঙ্গে, আপনার তো স্পেকট্রাম বিল্ডিংয়ের কথা মনে আছে সাভারে, এটা তো 6টা ছাদ একসঙ্গে হয়ে গেছিল, ফলে ওখানে কোনো মানুষের বের হওয়া, রেস্কিউ করার কোনো সুযোগ ছিল না। আপনারা সাভারে আরেকটা বিল্ডিং দেখেছেন রানা প্লাজা, সেটাও কিন্তু সবগুলো ফ্লোর একসঙ্গে হয়ে গেছে। স্টিল বিল্ডিং কিন্তু এটা কখনো হবে না। আচ্ছা, এই জন্য স্টিল বিল্ডিং এর মেরিটস হচ্ছে এটা যত বড় ভূমিকম্পই হোক, এটা 8 মাত্রার ভূমিকম্প হলেও আপনার সবগুলো ফ্লোর একসঙ্গে হয়ে যাবে না, সেটা হয়তো একটু মস্কে যেতে পারে বা আপনার দুমড়ে মুচড়ে যেতে পারে, কিন্তু আপনার মাথায় ভেঙে পড়বে না, আপনাকে রেস্কিউ করা সহজ হবে, এখান থেকে আপনি নিজেও বের হয়ে আসতে পারবেন, উদ্ধারকারী দলও আপনাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে। তার মানে আপনি যেটা বলছেন যে আরসিসি বিল্ডিং এর চেয়ে স্টিল বিল্ডিংটা অনেকখানি নিরাপদ, এটা আপনি 10 টাইমস নিরাপদ হবে এটা। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এখন তো বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে সব সময় আরসিসি বিল্ডিংয়েই
বেশি করা হয়, সেক্ষেত্রে স্টিল বিল্ডিং করার আসলে সক্ষমতা কিংবা এটা কতখানি বাংলাদেশের সম্ভাবনা আছে, বা আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত বাংলাদেশে আসলে কতখানি অগ্রগতি করা গেছে, এসব ব্যাপার নিয়ে আমরা একটু আপনার কাছে জানবো। তবে তার আগে নিচ্ছি একটু বিরতির পরে এসে আমরা এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও কাঠামোগত নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মডার্ন স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সেই সঙ্গে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব রাশেদ খান। জনাব রাশেদ খান, বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি স্টিল বিল্ডিংয়ের কথা বলছিলেন, যে যেটি ভূমিকম্পের ক্ষেত্রে এটি কম ঝুঁকিপূর্ণ এবং এটি অনেকখানি মানে কি বিপদ থেকে রক্ষা হওয়ার সুযোগ বেশি আছে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে এটা কতখানি সম্প্রসারণ হলো আসলে? আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা এখন খুবই মানে প্রাসঙ্গিক, কারণ আমরা যে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আমরা আছি এ কথা আমরা বহু বছর ধরে বলছি, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। এক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা এই ব্যাপারে আরও মানুষকে সচেতন করে গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবেন, দেশের মানুষকে সাহায্য করবেন। আমাদের দেশে আরসিসি বিল্ডিং করার একটা ট্রেডিশনাল একটা প্রবণতা রয়ে গেছে। আমরা বাংলাদেশে চেষ্টা করছি যে যেন মানে আরসিসি বিল্ডিং না হয়, কম্পোজিট বিল্ডিং বা স্টিলের বিল্ডিং হয়। আপনি যখন দেশের বাইরে যাবেন, ধরেন আপনি দুবাইতে যদি যান, আপনি নিউ ইয়র্কে যান বা আপনি জাপানে যান, দেখবেন সেখানে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স যে ভবনগুলো আছে বা আবাসিক ভবন সব স্টিলের অথবা আপনার কাঠের কাঠামো, ভূমিকম্প প্রবণ হওয়ার কারণে। কারণ সেই যদি ভূমিকম্প হয়ও দেখবেন সেখানে প্রাণহানি কিন্তু এইভাবে হয় না বা বিল্ডিংগুলো ধসে পড়ে না। তো আমাদের দেশে আমাদের যারা স্ট্রাকচারাল ডিজাইনার তারা আসলে এখনো আরসিসিতে অভ্যস্ত, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে স্টিল যে মানে ডিজাইন এটা শেখানো হচ্ছে না। এটা দুর্ভাগ্যের ব্যাপার। মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে আর্কিটেকচার যেখানে পড়ানো হচ্ছে সেখানে এটা পড়ানো হচ্ছে, মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আর্কিটেকচার একই, সেখানে তাদেরকে এই ডিজাইন শেখানো হচ্ছে না। এটা হচ্ছে ডেমেরিটস। সেখানে সরকারের উচিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যে আরসিসি ডিজাইনের পাশাপাশি স্টিল ডিজাইন শেখানো। কিন্তু আমরা তো বাংলাদেশে দেখছি যে অনেকগুলো বাণিজ্যিক ভবনগুলোতে স্টিল স্ট্রাকচারেই হচ্ছে। এটা মূলত আমাদের বেসরকারি উদ্যোগেই হয়েছে, এটা সরকারি কোনো উদ্যোগ নয়। বরং আমরা চেষ্টা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো ভবন, আপনি যদি গুলশানে যান, গুলশান এভিনিউতে অনেকগুলো 15 তলা 14 তলা 20 তলা 24 তলা ভবন স্টিলের অবকাঠামোতে হয়েছে। আপনি যদি বাংলাদেশে এগুলো 8 মাত্রা ভূমিকম্প সহনশীল। তো এই যে আমরা ভবনগুলো করেছি 8 মাত্রা ভূমিকম্প হলে কিন্তু সেই ভবনগুলোতে কিছু হবে না। তো সেটা আরসিসি ভবন, কিন্তু এটা 7 মাত্রাও কিন্তু আপনি সামাল দেওয়া যাবে না, সম্ভব হবে না। ফলে আমরা পরামর্শ দিচ্ছি বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশে যারা কমার্শিয়াল বিল্ডিং করছেন, আবাসিক ভবন, আমাদের ছেলেমেয়েরা, আমাদের বউ বাচ্চা সবাই তো আবাসিক ভবনে থাকে, সেটাকে আপনি অনিরাপদ করছেন কেন? সেখানেও তো আমরা পারি স্টিলের ভবনগুলো করতে। তার মানে আপনি বলছেন সহজলভ্য, কম সময় এটা করা সম্ভব। তার মানে আপনি বলছেন যে যদি স্টিল স্ট্রাকচারের বিল্ডিং করা হয় এটি 8 মাত্রার ভূমিকম্পতেও সহনীয়, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে। তাহলে ঠিক আছে, আপনারা বাণিজ্যিক ভবনগুলো করছেন, হয়তো গার্মেন্টস গার্মেন্টসগুলো তো শতভাগ হচ্ছে, কিন্তু বাণিজ্যিক কিন্তু আবাসিক ভবনগুলো তো খুব বেশি তো হচ্ছে না। এইখানে ওই যে বললাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে ডিজাইনার, তারা তো স্টিল ডিজাইন শেখানো হচ্ছে না, পরে তারা তো আরসিসিতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি বুয়েটে যাবেন, আমরা একটা স্টিলের ডিজাইন করে দেবো একটা 10 তলা ভবনের, উনি আরসিসি বানায় বের করে দেবে। এটা একটা প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানাই, সেটি হচ্ছে যে আরসিসিতে যদি বিল্ডিং করা হয় এবং স্টিল স্ট্রাকচারে যদি করা হয়, তাহলে খরচ এবং সময়ের ক্ষেত্রে কতটা হবে? এটা আপনাকে তার আগে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে নিই। এই যে ভেটিং করতে যখন যায় বিল্ডিংগুলো, বুয়েটে যাক বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাক, তারা ফায়ারের একটা অজুহাত তুলে ওই স্টিল থেকে আরসিসিতে নিয়ে যাচ্ছে। এটা অযৌক্তিক, কোনো যুক্তি নাই। একটা আপনি ধরুন ফায়ার হয়, তো বছরে 2টা 3টা ফায়ারের ঘটনা ঘটে আমরা দেখি, তো সেখানে কতগুলো মানুষের মৃত্যু হয়,
কিন্তু যদি একটা ভূমিকম্প হয় সেখানে ওই বিল্ডিংয়ের মৃত্যুর পরিমাণ কেমন হবে, এবং এই যে বিশেষজ্ঞগণ বলছেন 35% থেকে 65% বিল্ডিং যে ধসে পড়বেন, এটাকে আপনি রেস্কিউ করতে পারবেন? এই আরসিসি বিল্ডিং থেকে কাউকে কেউ উদ্ধার করতে পারবেন? পারবেন না তো। যদি এটা স্টিলের হতো আপনি উদ্ধারও করতে পারতেন এবং এই ধরনের ম্যাসাকারও হবে না। তো স্টিলের ডিজাইন তো আগে শেখাইতে হবে। আমাদের ডিমেরিটস ইউনিভার্সিটিতে সেখানে আপনার স্টিলের ডিজাইন শেখানো হচ্ছে না। আপনি বুয়েটে খোঁজ নেন, চুয়েটে খোঁজ নেন, কুয়েটে খোঁজ নেন, সেখানে স্টিল ডিজাইন শেখানো হচ্ছে না, কিছুই শেখানো হচ্ছে না। এবং সেখানে যে অধ্যাপক আমাদের সম্মানিত প্রফেসরগণ রয়েছেন তারা নিজেরাও শেখেন নাই, তারা শেখাতে মানে আগ্রহ প্রকাশ করেন না। আমরা চেষ্টা করি, অনেক সময় বলি, কিন্তু তারা এখানে অনাগ্রহ প্রকাশ করেন। হয়তো শিক্ষক নাই অথবা ফান্ড নাই। বললে বলবেন যে আমাদের তো যদি মানে স্টিল শেখাতে হয় তাহলে তো আমাদের ভিজিটর প্রফেসর নিয়োগ দিতে হবে, বিদেশ থেকে আনতে হবে, সেই টাকা কে দেবে? আচ্ছা, এইসব বিষয়গুলো রয়েছে, এইগুলো তো মিট করতে হবে আমাদের। আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে খরচের ব্যাপারটা কি রকম? খরচের বিষয়টা হচ্ছে, যদি আপনি স্টিলে করেন তো স্টিলে করলে বহুতল ভবনে আপনার 15% খরচ বেশি হতে পারে, কিন্তু টাইম তো একটা ফ্যাক্টর। আপনি ধরেন একটা 20 তলা ভবন করবেন, আপনার মিনিমাম 4 বছর লাগবে একটা 20 তলা ভবন করতে আরসিসিতে, কিন্তু স্টিল এটা 1 বছরে করা সম্ভব। আচ্ছা, এই যে আপনার টাইম এবং মানি, এটা তো একটা ফ্যাক্টর। ওই 15% তখন কিন্তু কোনোভাবেই এটাকে মিন করে না, এটা ফাংশনও করে না, তখন কিন্তু 15% নয়, বরং আমরা মনে করি 30% খরচ কম হয়। এবং এটা পরবর্তীতে সেল করা যায় যদি বিল্ডিংটা কোনো ভালো, কারণে। খুবই ভালো প্রশ্ন করেছেন। আরসিসি ভবন ধরেন ধানমন্ডিতে যে 6 তলা ভবনগুলো আগে করা হয়েছিল 90-এর দশকে, সেইগুলো আপনি এখন ভাঙবেন, ভাঙলে আপনি কি পাবেন? কিছুই পাবেন না, ভাঙার খরচটাও আপনি পাবেন না। কিন্তু স্টিলে যদি আপনি সেই সময় করতেন, তাহলে ওই সময় স্টিলের দাম ছিল 8,000 টাকা মেট্রিক টন, এখন যেটা 1,20,000 মেট্রিক টন। আপনি স্ক্র্যাপ যদি করেন তাও 60,000 টাকা মেট্রিক টন। তা আপনি ওই ভবন বিক্রি করে এরকম আরো 2টা ভবন করার আপনি টাকা এখনই পেয়ে যাবেন। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন, রিসাইকেল করা যায়, পরিবেশ বান্ধব, এবং পরিবেশের জন্য কিন্তু আরসিসি ভবন কোনোভাবেই কিন্তু আপনার গ্রহণযোগ্য নয়। জি, এই যে নানান রকমের সুবিধার কথা আপনি বললেন যেটি স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে, কিন্তু বিশেষজ্ঞরা একটি কথা বলেন যে স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে যদি কখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন স্টিল বিল্ডিংয়ে ক্ষতির পরিমাণটা বেশি হয় এবং খুব দ্রুত সেটি ভেঙে পড়ে কিংবা ক্ষয়ক্ষতিটা বেশি হওয়ার ঝুঁকি থাকে। তো আপনার কাছে আমি একটু জানবো তাহলে এইটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। তার আগে নিচ্ছে একটি বিরতি, আপনি বিরতির পরে এসে একটু বলবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং কাঠামোগত যে নিরাপত্তা সেই বিষয়টি নিয়ে। জি, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে এই যে বিশেষজ্ঞরা বলেন যে স্টিল বিল্ডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে স্টিলটা খুব দ্রুত গলে যায়, ফলে ভবনটা দ্রুত ধস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে সমাধানটা কি? বিশেষজ্ঞরা সঠিকভাবেই বলেছেন, কিন্তু এখানে তো সমাধান আছে। জি, বিশেষজ্ঞ তো উচিত তো তাদেরকে গবেষণা করা, এখানে সমাধানের পথ তো বের করা উচিত। বহির্বিশ্বে তাহলে এটা কিভাবে ট্যাকেল প্রবলেমটা দেয়? বললেন, সমাধানটা বলবেন না? সমাধানটা তো আমাদের কাছে আছে, আমাদের কাছে সেমিনার করতে পারেন তারা। আমরা যেহেতু স্টিল বিল্ডিং করি, সমাধানটা তো আমরা জানি। সমাধানটা কি? সারা পৃথিবীতে স্টিল বিল্ডিং হচ্ছে, সেখানে ফায়ারের একটা যে ইস্যু আছে, সেখানে আমরা কম্পোজিট বিল্ডিং করতে পারি, আমরা সেখানে ফায়ার পেইন্টের ইউজ করতে পারি, ফায়ার সিমেন্ট ইউজ করতে পারি। তো তাহলে তো আগুন লাগবে না। তো আপনি আগুন কয় ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা প্রোটেক্ট করা তো খুবই সহজ, শুধু ফায়ার পেইন্ট দিয়েই সম্ভব। ফায়ার পেইন্ট এবং ফায়ার পেইন্ট, এখানে একটা আপনার একটা প্রশ্নের উত্তর দিই। ফায়ার পেইন্টে বাংলাদেশের সরকার এটা 90%-এর উপরে ডিউটি ইম্পোজ করে রেখেছে, অথচ এখানে কোনো ফায়ার পেইন্ট তৈরি হয় না। নতুন নতুন 2-একটা কোম্পানি চেষ্টা করছে, সেটা ভালো, কিন্তু যখন এটা সবাই বাংলাদেশের চাহিদার মানে সম পরিমাণ যখন উৎপাদন করতে পারবে তখন ডিউটি ইম্পোজ করুক। এখন তো ফায়ার পেইন্ট মানে আমাদের ইম্পোর্ট করতে হয়। তো সরকার এখানে যদি ডিউটি ফ্রি করতে পারে বা কম ডিউটিতে 5% ডিউটিতে আনতে পারে, তাহলে কিন্তু আমাদের ভবনগুলো নির্মাণ করা ফায়ার সেফটি দিয়ে, ফায়ার প্রোটেক্ট করে আমরা বিল্ডিং করতে পারি। সমাধান তো আছে। বিশেষজ্ঞরা শুধু একটা মত দিলেন, সমাধানে পদও দিবেন। তার মানে আপনি বলছেন যে এই অগ্নি প্রতিরোধের যে উপাদানগুলো আছে, আপনার পেইন্ট, সিমেন্ট ইত্যাদি যে উপাদানগুলো আছে, সেগুলোতে যদি ডিউটি কমানো যায় তাহলে এই সমস্যাটা সমাধান হওয়া সম্ভব, ইজিলি করা সম্ভব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে
আপনারা তো প্রায় এই ইন্ডাস্ট্রি 25 বছর হয়ে গেল। 25 বছরের মধ্যে আপনাদের সক্ষমতা, আপনারা তো দেশীয় চাহিদা মেটাচ্ছেন, পাশাপাশি আপনারা কি রপ্তানির পথে হাঁটছেন? আপনি জেনে খুশি হবেন যে এটা 2000 সালের গোড়ার দিকে এটা শতভাগ আমদানি নির্ভর একটা শিল্প ছিল। বাংলাদেশে তখন শিল্প যাত্রা শুরু করেছে, কিন্তু আমাদের দেশে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারের কোনো ইন্ডাস্ট্রি ছিল না। আলহামদুলিল্লাহ আমরা বিগত 25 বছরে আমরা বড় 40 থেকে 50টা কোম্পানি গড়ে উঠেছে যারা বাংলাদেশের মোট চাহিদার শতভাগ পূরণ করতে সক্ষম। এর বাইরেও আরও ছোট ছোট 2 শতাধিক কোম্পানি গড়ে উঠেছে যারা এই শিল্পের সঙ্গে জড়িত। এবং আমরা বাংলাদেশ সরকারের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পেরেছি এই 25 বছরে, এটা অন্যান্য খাতের চেয়ে কোনোভাবেই কম নয়। কিন্তু সরকার আমাদেরকে কেন যেন মানে ওইভাবে আমাদের শিল্পের দিকে তাদের নজর নেই, এবং এটাকে একটি রপ্তানি খাত হিসেবেও সরকার কিন্তু বিবেচনা করতে পারে। রপ্তানির ক্ষেত্রে বাধাটা কোথায় হচ্ছে? বাধা সরকার আমাদেরকে যদি বন্ডেড ওয়্যার হাউস দিত তাহলে এটা আমরা রপ্তানি করতে পারতাম। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট, আমরা কিন্তু দেশের বিভিন্ন দেশে, আমাদের দেশ থেকে আপনার দুবাইতে বিল্ডিং গেছে, ইন্ডিয়াতে গেছে, পাকিস্তানে গেছে, আফ্রিকার কয়েকটি দেশে গেছে, রাশিয়ান কয়েকটি ফেডারেশনের দেশে আমরা এক্সপোর্ট করতে পেরেছি, এবং আমাদের সক্ষমতা কিন্তু বিশ্বমানের। কিন্তু বন্ডেড ওয়্যার হাউসের ক্ষেত্রে কি আপনারা কোনো সমস্যায় পড়ছেন? আমরা এটা তো সরকার আমাদেরকে দেয়নি। ইভেন আমরা চেষ্টা করেছি আমাদেরকে একটা শিল্প খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার। আমরা শিল্প মন্ত্রণালয়ে আমাদের আবেদন জমা দিয়েছি, কিন্তু সেটা আলোর মুখ দেখে না। যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এটি আমাদের শেষ প্রশ্ন, কারণ সময়ও শেষ। সেটি হচ্ছে যে এই যে আপনি সক্ষমতার কথা বললেন যে আপনারা দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানিও করছেন, খুবই ভালো খবর। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এখনও কেন তাহলে সরকারের বড় বড় প্রকল্পগুলোতে যে স্টিল কাঠামোর যে দরকার হয় সেটি কেন আমাকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে? কেন আপনারা সেখানে কাজ করতে পারছেন না সরাসরি? এইখানে আমি সরাসরি উত্তর দেব। আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। সরকারি যে ক্রয়, সেইখানে দুর্নীতিবাজদের একটা আখড়া তৈরি হয়েছে। তারা কোনোভাবেই চায় না বাংলাদেশি প্রতিষ্ঠান কাজ পাক, কারণ বাংলাদেশে যদি আমরা কাজ পাই আমরা তো তাকে ওই ব্যাকওয়ার্ডে আমরা টাকা পেমেন্ট করতে পারবো না। বিদেশ থেকে আমদানি করলে সেখানে অনেক টাকা পাওয়া যায়, আর আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং মাধ্যমে যে তারা যে আয় করে সেটা আমরা তো বাংলাদেশে সেটা সম্ভব হবে না। বিধায় এখানে একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমলাতান্ত্রিক যে জটিলতা আছে এবং আমাদের ক্রয় সংক্রান্ত যেই জাতীয় কমিটি আছে সেখানে আমাদের এই বিষয়গুলো উপস্থাপন করা দরকার। আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা এইখান থেকে বের হয়ে আসুন এবং আমরা যে সক্ষম আমাদেরকে প্রমাণ করুন। আমরা বাংলাদেশের প্রায় সকল মেগা প্রজেক্ট আমাদের দেশেই হয়েছে। এই আমরা রেলওয়ে ব্রিজ করলাম, আমরাই করেছি, কিন্তু বিদেশি প্রতিষ্ঠান কাজটা, আমরা সাব কন্ট্রাক্টর হয়ে গেছি। আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছি, আমরাই করেছি, কিন্তু আমরা এই কাজটা সাব কন্ট্রাক্টে করেছি। আমরা ভাষান্তরে এত বড় প্রজেক্ট করলাম, এটা আমরা সাব কন্ট্রাক্টে করেছি। আমরা আরো যত বিদ্যুৎ প্রকল্পগুলো সব আমরা নিজেরা করি, এখানেই করি। সরাসরি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদেরকে সিপিটিউর মাধ্যমে, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে এলিজিবল করে দেওয়া হোক, যেন আমরা নিজেরাই এখানে পার্টিসিপেট করতে পারি। একটি প্রতিষ্ঠান পাচ্ছি না, আমাদের অ্যাসোসিয়েশন বহু প্রতিষ্ঠান আছে, আমরা কনসোর্টিয়াম করতে পারি, জেভি করতে পারি, করে আমরা কিন্তু এগুলো করতে সক্ষম। আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম এই ধরনের প্রজেক্ট করার জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরাও চাই যে সরকার যাতে আপনাদের এই বিষয়গুলোতে একটু দৃষ্টি দেন এবং দেশের অর্থ দেশেই থাকুক। আমরাও আপনাকে ধন্যবাদ। আমরা চাই আমরা দেশীয় শিল্পের বিকাশে কাজ করি এবং আমাদের প্রকল্প আমরা বাস্তবায়ন করি, বিদেশিরা নয়। বিদেশি প্রেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশের পক্ষে হই, বাংলাদেশের পক্ষে আমরা কাজ করি, আমরা বাংলাদেশ পন্থী হই। আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।